Welcome students. Welcome to my YouTube channel English by পুলক নাথ। আর আমি পুলক নাথ, অ্যাসিস্ট্যান্ট টিচার, পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ। আজকে তোমাদের জন্য আলোচনা করতে চলেছি ইংরাজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, ইউজেস অফ পার্টিসিপল। এই ভিডিওটা সপ্তম শ্রেণী থেকে নিয়ে দ্বাদশ শ্রেণী ও অন্যান্য চাকরির পরীক্ষার্থীদের জন্য কিন্তু খুব কার্যকরী। পার্টিসিপলের ব্যবহার আমাদের শিখতে হবে। কেন? দুটো কারণ। এক হচ্ছে তোমার দুটো বাক্যকে জয়েন ইনটু সিম্পল আমরা যদি করতে চাই, তাহলে অবশ্যই পার্টিসিপল তার একটা মূল অবলম্বন, যেটার ওপরে আশ্রয় করে we can join two simple sentences into a simple sentence. And also, if we want to turn a complex sentence into a simple sentence, you have to definitely learn the uses of participle. সেই কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স করতে গেলে আমাদের যে তোমার টুলসগুলো লাগবে, তার মধ্যে একটা হচ্ছে ইউজেস অফ পার্টিসিপল। বেশিরভাগ বাক্যই কিন্তু পার্টিসিপলের ব্যবহার করেই কিন্তু কমপ্লেক্স থেকে সিম্পলে করা হয়। তাহলে এই হচ্ছে দুটো কিন্তু মূল ব্যবহার আমাদের শিখতে গেলে। আর সিম্পল সেন্টেন্স যত তুমি আয়ত্ত করতে পারবে, পুরো ভাষাটাই ইংরেজি তোমার দখলে চলে আসবে। সো স্টুডেন্টস, তাহলে চলো আলোচনায় যাই। আর আলোচনায় যাওয়ার পূর্বে আরেকবার তোমাদের মনে করিয়ে দিই, যারা এখনও আমার চ্যানেল ইংলিশ বাই পুলক নাথ সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ খুব দ্রুত সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেল ইংলিশ বাই পুলক নাথ, এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও, যাতে করে ইউ ক্যান গেট ইনস্ট্যান্ট নোটিফিকেশন of all the videos I upload in my site. So students, let's go to our main topic, uses of participle. প্রথমেই জেনে নিই participle কাকে বলে। Participle is a form of non-finite verb which can be used both as a verb and as an adjective. So it is called verbal adjective. অর্থাৎ পার্টিসিপল হলো এমন একটি নন ফাইনিট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া, যা ভার্ব এবং অ্যাডজেক্টিভ উভয় হিসেবেই ব্যবহৃত হতে পারে। অর্থাৎ আদতে ভার্ব, কিন্তু ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়, আর মূলত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তাই একে ভার্বাল অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ পার্টিসিপল মানেই হচ্ছে, আমরা বলতে পারি এক কথায়, ভার্বাল অ্যাডজেক্টিভ। দেখো কতগুলো উদাহরণ দিয়েছি এই ভার্বাল অ্যাডজেক্টিভে। I saw a bird flying in the sky. He sat on a broken chair. The sun having risen, the fog dispersed. এই যে কালো রঙের আন্ডারলাইন করা শব্দগুলো আছে, সবকটাই কিন্তু এখানে পার্টিসিপলের উদাহরণ। দেখো ফ্লাইং কথাটা কোথা থেকে এসছে? ফ্লাই প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এমন একটা শব্দ যা ভার্বেরও কাজ করছে, আদতে ভার্ব, কিন্তু কাজ করছে এখানে অ্যাডজেক্টিভের। দেখো বার্ডকে কোয়ালিফাই করছে, কেমন বার্ড? যা ফ্লাইং ইন দ্য স্কাই। বা আবার ব্রোকেনটা কোথা থেকে এসছে? ব্রেকের সাথে ইএন যুক্ত হয়ে ব্রোকেন এসছে, আদতে ভার্ব, কাজ করছে অ্যাডজেক্টিভের মতো। দেখো চেয়ারকে কোয়ালিফাই করছে, কেমন চেয়ার? ব্রোকেন চেয়ার। অর্থাৎ এরা হচ্ছে পার্টিসিপল। অর্থাৎ পার্টিসিপল হচ্ছে আদতে ভার্ব, ভার্বের সাথে আইএনজি, ইডি, ইএনটি ইত্যাদি যুক্ত ফর্ম, যা কাজ করে অ্যাডজেক্টিভের মতো। তাকে আমরা বলবো পার্টিসিপল। এইবার আমরা জানতে হবে পার্টিসিপল কিভাবে বসতে পারে। দেখো পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে এবং পোস্ট মডিফায়ার উভয় হিসেবেই বসতে পারে। ঠিক আছে, দেখো আমরা কি বলেছি? পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো? আদতে ভার্ব অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তা অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে তার পূর্ববর্তী বা তার পরের নাউনের সম্পর্কে কোনো তথ্য অ্যাড করা বা নাউনটাকে কোয়ালিফাই করা, তাই তো? যদি নাউনের আগে বসে কোয়ালিফাই করে তাহলে তা প্রি মডিফায়ার, যদি নাউনের পরে বসে কোয়ালিফাই করে তাহলে তা পোস্ট মডিফায়ার। যেমন একটা এক্সাম্পল দিয়েছি, দেখো দেয়ার ওয়াজ এ স্পিডিলি মুভিং কার। এখানে মুভিংটা হচ্ছে তোমার পার্টিসিপল, কার আগে বসেছে? কারের আগে বসেছে এই নাউনটা, তাই এটা প্রি মডিফায়ার। আবার একইভাবে যদি বলো
দেয়ার ওয়াজ এ হাউস ডেজার্টেড লং এগো, এই ডেজার্টেডটা পার্টিসিপল কোয়ালিফাই করছে কিন্তু হাউসকে, কেমন বাড়ি, পরিত্যক্ত বাড়ি, হাউস অর্থাৎ এই নাউনটার পেছনে বসেছে, তাই একে আমরা বলবো পোস্ট মডিফায়ার। অর্থাৎ পার্টিসিপল প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার উভয় হিসেবেই ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, তাহলে এবার দেখে নিই পার্টিসিপল কয় প্রকারের। পার্টিসিপল মূলত আমাদের 3 প্রকারের, এক হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। অনেক বইতে পারফেক্ট পার্টিসিপলটাকে আলাদা করে না, ওই প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যেই অন্তর্ভুক্ত করে দেয়। যাই হোক, প্রেজেন্ট পার্টিসিপল আমরা কি করে ফর্ম করি, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে। দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল বানাই। পাস্ট পার্টিসিপল কি করে বানাই, ভার্বের সাথে ইডি, ইএন, টি প্রভৃতি যুক্ত করে, এরা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আর পারফেক্ট পার্টিসিপল কিন্তু আমরা হ্যাভিং আর তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রেখে আমরা কিন্তু পারফেক্ট পার্টিসিপল তৈরি করি। পরপর দেখবে আর 3টে পার্টিসিপলের আমরা উদাহরণ দেখাবো এবং 3টে পার্টিসিপল আমরা কোন কোন জায়গায় ব্যবহৃত করি সব কিন্তু পরপর দেখাবো। প্রথমে জেনে নিই প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি রূপ, যা অ্যাডজেক্টিভ ও ভার্ব উভয় হিসেবেই ব্যবহৃত হয় এবং ক্রমান্বয়ে চলতে থাকা কোনো কাজকে বা গোয়িং অন অ্যাকশনকে সূচিত করে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে দুটো কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে, ভার্ব প্লাস আইএনজি রূপ, অন্য কোনো রূপ হয় না কিন্তু। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে তবেই প্রেজেন্ট পার্টিসিপল তৈরি হয় এবং কি বলছে, ক্রমান্বয়ে চলতে থাকা কোনো কাজকে সূচিত করে বা গ্রোয়িং অন অ্যাকশনকে বলে, অর্থাৎ কাজটা চলছে। এক্সাম্পল দেখলে বুঝবে, দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিটা আকাশে উঠছে। দেখো ফ্লাই প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে কিন্তু পার্টিসিপলটাকে তৈরি করা হয়েছে, আর এই গোয়িং অন অ্যাকশনকে কিন্তু বোঝাচ্ছে। ঠিক আছে, আকাশে উড়ছে এই হচ্ছে বিষয়, বা ধানটা শুড দ্য ফ্লাইং বার্ড, তাই তো। এখানে পার্টিসিপলটা আগে বসেছে প্রিমডিফায়ার হিসেবে, এখানেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি এবং অবশ্যই ক্রমান্বয়ে চলতে থাকা কাজকে সূচিত করেছে। ওকে, এইবার এই হচ্ছে গিয়ে তাহলে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ। তাহলে চলো আমরা দেখি প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারগুলো। আর প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার দেখব তার আগে আরও দুটো পার্টিসিপলের কথা একটু জেনে নিই। প্রথমতে আছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল আমরা কি পেলাম, ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্ম আর ক্রমান্বয়ে চলতে থাকা বা গোয়িং অন অ্যাকশনকে সূচিত করে। পাস্ট পার্টিসিপল কাকে বলে, পাস্ট পার্টিসিপল হলো ভার্বের ইডি, ইএন, টি ফর্ম, অর্থাৎ ভার্ব, মূল ভার্ব, তার সাথে ইডি, ইএন বা টি যুক্ত করে কিন্তু আমরা পাস্ট পার্টিসিপলটাকে বানাতে পারি, যা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এবং ইতিমধ্যে সমাপ্ত কাজকে নির্দেশ করে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। অ্যাডজেক্টিভ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপলও কাজ করে, পারফেক্ট পার্টিসিপলও কাজ করে, কিন্তু পাস্ট পার্টিসিপল যেটা করছে এটা হচ্ছে ইতিমধ্যে সমাপ্ত কাজ। প্রেজেন্ট পার্টিসিপলে গোয়িং অন অ্যাকশন, কাজটা চলছে, আর পাস্ট পার্টিসিপল মানে দ্য ওয়ার্ক ইজ অলরেডি ফিনিশড, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। হি গেভ মি এ রেডিও মেড ইন চায়না, এই মেডটা কিন্তু তোমার পাস্ট পার্টিসিপল, মেকের সাথে মেকের থার্ড ফর্ম আর কি, তোমার। আর এ কাকে কোয়ালিফাই করছে, রেডিওকে কোয়ালিফাই করছে। কেমন রেডিও, যেটা চায়নাতে তৈরি। দেখো, এবং ইতিমধ্যে সমাপ্ত, অ্যাডজেক্টিভের তো কাজ করলোই, আর ইতিমধ্যে সমাপ্ত কাজকে নির্দেশ করছে। দেখো চায়নাতে কিন্তু রেডিওটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। সিমিলারলি ব্রোকেন গ্লাস ক্যান নট বি রিপেয়ার্ড, এখানে ব্রোকেন কিন্তু তোমার পাস্ট পার্টিসিপল, ব্রেকের সাথে ইএন যুক্ত হয়ে তৈরি হয়েছে, অবশ্যই নাউনটাকে কোয়ালিফাই করছে এবং অলরেডি ফিনিশড অ্যাকশনকে সূচিত করছে, কারণ কাপটা অলরেডি ভেঙে গিয়েছে। ওকে, আর দেখি এবার পারফেক্ট পার্টিসিপল কাকে বলে। পারফেক্ট পার্টিসিপল হলো ভার্ব প্লাস ভার্বের হ্যাভিং প্লাস ভার্বের ইডি, ইএন, টি ফর্ম, যা ইতিমধ্যে সমাপ্ত কাজকে নির্দেশ করে। অর্থাৎ আগে একটা হ্যাভিং অবশ্যই বসবে আর তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এই ধরনের পার্টিসিপল কনস্ট্রাকশনকে আমরা বলি পারফেক্ট পার্টিসিপল এবং অবশ্যই ইতিমধ্যে সমাপ্ত কাজকে নির্দেশ করে। ঠিক আছে, দেখো অনেক বই আলাদা করে পারফেক্ট পার্টিসিপল বলা হয়নি, প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যেই রাখা হয়েছে, কারণ হ্যাভ ভার্বের সাথে দেখো এখানে আইএনজি যুক্ত হয়েছে, সেই ভার্বের সাথে আইএনজি ফরম্যাটিং হয়েছে বলে এটাকে কিন্তু অনেকেই প্রেজেন্ট পার্টিসিপলের ক্যাটাগরিতে রাখে। দেখো এক্সাম্পল, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসপার্সড, সূর্য উঠলে কুয়াশা কিন্তু
দূর হয়ে গিয়েছিল। তাহলে এই যে আন্ডারলাইন করো রেড কালারের তোমার শব্দ গুচ্ছ ফ্রেজটা, এটাই কিন্তু তোমার পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং আছে আর তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। দ্য বেল হ্যাভিং রাং দ্য ক্লাস স্টার্টেড, বেল বাজলে ক্লাসটা শুরু হয়েছিল। এই হ্যাভিং রাংটা কিন্তু তোমার পারফেক্ট পার্টিসিপল, আগে হ্যাভিং আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কিন্তু আছে। এইভাবে আমরা পারফেক্ট পার্টিসিপল তৈরি করি। ওকে, চলো এবার এক এক করে আমরা ব্যবহারগুলো দেখব। এইবার আমরা দেখব ইউজেস অফ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলগুলোকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, অনেকগুলো করে কিন্তু ব্যবহার আমরা পাব। সেই জন্য আমি একটা কলামে ইউজেসগুলোকে দেখিয়েছি আর একটা কলামে এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। ওকে, তাহলে চলো প্রথম ব্যবহারটাই হচ্ছে এ ভার্ব ইন দ্য কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি কি বলেছি, প্রত্যেকটা পার্টিসিপলের প্রেজেন্ট পার্টিসিপল বলো বা পাস্ট পার্টিসিপল বলো ভার্ব হিসেবেও ব্যবহার আছে এবং অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার আছে, তাই তাদের নাম ভার্বাল অ্যাডজেক্টিভ। প্রথম ব্যবহারটা হচ্ছে এ ভার্ব ইন দ্য কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সে ভার্ব বোঝাতে কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারি। যেমন এক্সাম্পল দেখানো হচ্ছে, দেখো দ্য ফোন ইজ রিঙ্গিং, ফোনটা বাজছে। তাহলে এই যে ফোন ইজ রিঙ্গিং, এখানে কিন্তু রিঙ্গিং সিম্পলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে বসেছে, কিন্তু এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম এবং একটা গোয়িং অন অ্যাকশনকে বোঝাচ্ছে এবং ন্যাচারালি নাউনটাকেও, এই ফোন এই নাউনটাকেও কিন্তু রিঙ্গিংটা কোয়ালিফাই করছে। অর্থাৎ যেমন এটা ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াসে বসে আছে, সিমিলারলি এটা কিন্তু নাউনটাকে কোয়ালিফাই করছে, এটা অ্যাডজেক্টিভও বটে এবং গোয়িং অন অ্যাকশনকে সূচিত করছে। সব ক্যাটাগরিতেই পড়ে গেল, অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখো আরেকটা এক্সাম্পল দিয়ে বলেছি, ভার্ব ইন নেচার ইন টেকিং অবজেক্ট, অর্থাৎ এমন ভার্ব হিসেবে কিন্তু এটা বসতে পারে। দেখো সবই কিন্তু এ ভার্ব ইন দ্য কন্টিনিউয়াস, এ ভার্বের ক্যাটাগরিতে আর কি, যা অবজেক্ট নেয়। ঠিক আছে, আই স হার ওয়াটারিং দ্য প্লান্টস, আমি তাকে দেখেছিলাম জল দিচ্ছে গাছে। এই ওয়াটারিংটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং গোয়িং অন অ্যাকশনকে সূচিত করছে এবং ন্যাচারালি দেখো এটা অবজেক্টও নিয়েছে, তাই তো। এই যে ওয়াটারিং দ্য প্লান্ট, তাই তো, প্ল্যান্টটা কি, এটা অবজেক্ট। কার অবজেক্ট, ওই ওয়াটার ভার্বটার কিন্তু অবজেক্ট। ওকে, এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, তাহলে এই যে ওয়াটারিংটা এখানে ভার্বের ভূমিকা পালন করছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে ভার্বের ভূমিকা পালন করছে এবং অবজেক্ট নিচ্ছে, তাই তো। আবার কি বলেছি, থার্ড আর একটা ইউজ, গভর্ন এ নাউন। হ্যাঁ, গভর্ন এ নাউন অর্থাৎ একটা নাউনকে কিন্তু নিয়ন্ত্রিত করে এবং টেক্স অবজেক্ট, ডেফিনেটলি টেক্স অবজেক্ট। দেখো সিইং দ্য পুলিশ দ্য থিপ র্যান অ্যাওয়ে, পুলিশকে দেখে চোর পালিয়ে গিয়েছিল। তাহলে এখানে অ্যাডজেক্টিভ এই পার্টিসিপল কোনটা, অবশ্যই সিইংটা। দেখো সিইং কিন্তু অবজেক্ট নিয়েছে দ্য পুলিশ, তাই তো। কি সি করেছে, পুলিশকে সি করেছে এবং নট অনলি দ্যাট, এই সিইং কিন্তু গভর্ন করছে এই থিপ এই নাউনটাকে। হ্যাঁ, তাহলে থিপ কখন র্যান হবে বা কেন র্যান হবে, কারণ থিপ স দ্য পুলিশ, সিইং দ্য পুলিশ। তাহলে ভার্ব প্লাস আইএনজি ফর্ম এবং নাউনকে গভর্ন করছে, অর্থাৎ অ্যাডজেক্টিভাল রোলও পালন করছে এবং ভার্বের রোলও পালন করছে, তাই এটা কিন্তু তোমার অবশ্যই পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে আমরা দেখলাম প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার, দ্যাট ইজ গভর্নিং এ নাউন, সিইংটা ওই থিপকে কিন্তু গভর্ন করছে। ওকে, নেক্সট আমরা কিন্তু আসবো অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল কোথায় কোথায় বসে, দেখো বাংলায় অন্ত, মান, প্রত্যয়যুক্ত বিশেষণ, অর্থাৎ অন্ত, মান এই ধরনের প্রত্যয়যুক্ত থাকে যদি কোনো অ্যাডজেক্টিভের সাথে, সেইগুলোকে কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে বসাই। যেমন এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটা ঘূর্ণমান পাথরে মস গজায় না। রোলিং কোথা থেকে এসছে, রোল ভার্ব প্লাস আইএনজি অবশ্যই এবং স্টোনকে কোয়ালিফাই করছে, অ্যাডজেক্টিভও বটে এবং তোমার মান আছে পেছনে, দেখো রোলিং ঘূর্ণমান, অর্থাৎ মান অন্ত থাকলেই কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে লিখবো। সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হতে পারে। দেখা যাক সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কিভাবে বসেছে। কমপ্লিমেন্ট মানে পরিপূরক, অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে সাবজেক্টের সম্পর্কে অবশ্যই কিছু অ্যাড করছে এবং সাবজেক্টের সম্পর্কে বা নাউনের সম্পর্কে যে অ্যাড করে সে অবশ্যই অ্যাডজেক্টিভ। আর অবজেক্ট কমপ্লিমেন্ট মানে অবজেক্টের অর্থে কিছু অ্যাড করছে। দেখো দ্য পেশেন্ট লুকস ডাইং, রোগীটাকে বিতব্যত লাগছে। ডাইং কোথা থেকে বানানো হয়েছে, ডাই প্লাস আইএনজি অবশ্যই
এবং এই ডাইং, এই যে তোমার নাউনটা রয়েছে পেশেন্ট, এই পেশেন্টকে কিন্তু কোয়ালিফাই করছে, তাই তো, বা কোয়ালিফাই না করলেও পেশেন্ট সম্পর্কে কিছু বলছে, পেশেন্টটাকে কেমন লাগছে, মিতব্বত লাগছে, অর্থাৎ এই সাবজেক্ট বা নাউন সম্পর্কে যে বলবে সে অবশ্যই অ্যাডজেক্টিভ, এবং আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ এখানে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হলো। অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে দেখো, she left the boys playing in the park, এইটা হচ্ছে প্লেইংটা তোমার প্রেজেন্ট পার্টিসিপল, প্লে প্লাস আইএনজি হয়েছে, এবং এ কাকে কোয়ালিফাই, কার সম্পর্কে তথ্য অ্যাড করছে, কিন্তু বয়েজের সম্পর্কে তথ্য অ্যাড করছে। সে ছেড়েগুলো গিয়েছিল বয়েজগুলোকে, যে বয়েজগুলো কিন্তু পার্কে খেলছিল, অর্থাৎ তোমার অ্যাডজেক্টিভ তো বটেই, এবং অবজেক্ট কমপ্লিমেন্ট বা অবজেক্টের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে। ওকে, তাহলে চলো পরের ব্যবহারগুলো দেখি। 3 নম্বর দেখো, টু জয়েন এইগুলো এবার 3 আর 4 কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাই আমাদের মূল শেখানোর বিষয়। টু জয়েন সেন্টেন্সেস when one action is done after another by same subject, the first subject is changed into present participle if it is in active voice। এটা খুব মন দিয়ে দেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট। বলছে যখন আমরা দুটো সেন্টেন্স জয়েন করতে গেলেও জয়েন ইন্টু সিম্পল পার্টিসিপল কাজে লাগতে পারে, বা কমপ্লেক্স থেকে সিম্পল আনতে গেলেও কিন্তু পার্টিসিপল কাজে লাগতে পারে, তাই সেই ব্যবহারের জায়গাগুলো দেখানো হচ্ছে। হচ্ছে একই কর্তা একটি ক্রিয়া শেষ করে সাথে সাথে অন্য ক্রিয়া শুরু করলে সদ্য সমাপ্ত ক্রিয়াটি, অর্থাৎ প্রথমে যে ক্রিয়াটি হলো সেটাকে কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপলে বসাই যদি ওই ভার্বটা অ্যাক্টিভ ভয়েসে থাকে। বোঝা গেল? না বুঝলেও এক্সাম্পলটা দেখো। দেখো, হিয়ারিং দ্য নয়েজ উই ওক আপ, তাই তো, যে শব্দ শুনিয়া আমরা জেগে উঠেছিলাম, এখানে কিন্তু এই হিয়ারিংটা প্রেজেন্ট পার্টিসিপল অবশ্যই, এবং কি করে এলো দেখো, দুটো এক্সাম্পল বাক্য ভাগ করে তোমাদের সুবিধার্থে দেখিয়েছি। উই হার্ড দ্য নয়েজ, এটা 1 নাম্বার কাজ, উই ওক আপ এটা 2 নাম্বার কাজ। দুটো কাজই কে করছে? দুটো কাজই উই, সেম সাবজেক্ট করছে। তাহলে নিয়ম অনুযায়ী দুটো কাজ পরপর যদি একই কর্তা করে, তাহলে প্রথমে যে কাজটা করেছে সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বানিয়ে দিই যদি ওই অ্যাকশনটা অ্যাক্টিভ ভয়েসে থাকে। তাহলে 1 নাম্বার উই হার্ড দ্য নয়েজ এসছে। এবার দেখো, এটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে আছে, তাহলে এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপেলই বানাবো। হ্যাঁ, কীভাবে প্রেজেন্ট পার্টিসিপল বানাবো? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, হার্ডিং তো হয় না, সেই জন্য হিয়ারিং দ্য নয়েজ উই ওক আপ। সিমিলারলি এই এক্সাম্পলটা আরও গুরুত্বপূর্ণ। সিইং দ্য পুলিশ দ্য থিপ র্যান অ্যাওয়ে, চোরকে দেখিয়া পুলিশকে দেখিয়া চোর পালিয়েছিল। দেখো, এটা 1 নাম্বার, আগে চোর পুলিশকে দেখেছে, এটা 2 নাম্বার, তারপরে সে কিন্তু পালিয়ে গিয়েছে। তাহলে এই যে আগে দেখেছে, এটা অবশ্যই আগে হয়েছে যেহেতু, এটাই কিন্তু দেখো দুটো কাজের সাবজেক্ট এক, দুটোই থিপ দেখেছে, থিপই পালিয়েছে, তাহলে দুটো কাজ হয়েছে, পরপর হয়েছে। তাহলে প্রথমে যে কাজটা হয়েছে সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বানাতে পারি। কেন প্রেজেন্ট পার্টিসিপল? দ্য থিপস অফ দ্য পুলিশ, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে, যেহেতু অ্যাক্টিভ ভয়েসে আছে তাই এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বানাবো। তাই করেছি দেখো, সিইং দ্য পুলিশ, পুলিশকে দেখিয়া দ্য থিপ র্যান অ্যাওয়ে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান এক্সাম্পল। এই একটা এক্সাম্পল যদি মনে রাখো, এই 3 নাম্বার ক্যাটাগরির যে নিয়ম, দুটো কাজ হবে, একটার পর একটা হবে, দুটো কাজের সাবজেক্ট যদি এক হয়, প্রথম কাজটি প্রেজেন্ট পার্টিসিপল হবে ইফ ইট ইজ এ অ্যাক্টিভ ভয়েস। এই একখানা এক্সাম্পল যদি মাথায় রাখো, সিইং দ্য পুলিশ দ্য থিপ র্যান অ্যাওয়ে, তোমরা কিন্তু করতে পারবে। চলো নেক্সটটা দেখি। এবার বলছে টু জয়েন সেন্টেন্সেস when one action is done after another by different subject। দেখো, 3 নাম্বারের সাথে একটু তফাৎ আছে। হ্যাঁ, যখন দুটো আমাকে বাক্য দিয়ে দেবে সেখানেও একটার পর একটা ঘটনা ঘটেছে, কিন্তু বাই ডিফারেন্ট সাবজেক্ট আলাদা আলাদা, তখনও কিন্তু আমরা জয়েন করতে গেলে প্রেজেন্ট পার্টিসিপলেরই সাহায্য নেব। বলছে এবং সেই প্রেজেন্ট পার্টিসিপল অ্যাবসোলুট কনস্ট্রাকশনে বা অ্যাবসোলুট ফরম্যাটে বসবে। দেখো, আলাদা আলাদা কর্তা একটি ক্রিয়া শেষ করার পরে অন্য ক্রিয়া শুরু করলে পূর্বে সমাপ্ত ক্রিয়াটি প্রেজেন্ট পার্টিসিপল হয়, তাই তো, কিন্তু এটাকে অ্যাবসোলুট কনস্ট্রাকশনে বসাতে হয়। যেমন এক্সাম্পল দেখো, আগে বাক্য দুটো দেখাই। দেখো, বলছে দ্য সান রোজ, এটা 1 নাম্বার হয়েছে, দ্য ফগ ডিসপার্সড,
কুয়াশা চলে গিয়েছে, এটা 2 নম্বরে হয়েছে। এবার দেখো দুটো কাজে সাবজেক্ট আলাদা আলাদা, একটা সান আর একটা দ্য ফগ, তাহলে অবশ্যই 4 নম্বরের নিয়মে পড়বে। তাহলে সদ্য সমাপ্ত ক্রিয়াটি, তাহলে আগে কোনটা হয়েছে? আগে অবশ্যই দ্য সান রোজ, সেইটাকে কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল করব, এবং এটা অ্যাক্টিভ ভয়েসেও আছে, এবং এটা কিন্তু অ্যাবসোলিউট কনস্ট্রাকশনে বসবে, তাই বসেছে। অ্যাবসোলিউট কনস্ট্রাকশনে কিভাবে বসে? আগে নাউন বসেছে দ্য সান, এরপর একটা হ্যাভিং বা বিং কনস্ট্রাকশন বসে। যদি শুধু বি ভার্ব সাবজেক্ট হয়, অ্যাম, ইজ আর ওয়াজ ওয়েন, তখন বিইং বসে। আদারওয়াইজ অন্য সমস্ত ক্ষেত্রে আগে হ্যাভিং বসে, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাই করা হয়েছে। তাহলে দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসপার্সড। ওকে, সূর্য উঠলে কুয়াশা চলে গিয়েছিল। তাহলে এটাও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের ইউজ, কিন্তু একটা হ্যাভিং বা বিং সাথে নিয়ে নিচ্ছে। আর বসছে হচ্ছে অ্যাবসলুটলি। অ্যাবসলুটলি বসছে মানে যে এই যে আছে দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসপার্সড, এই অংশটা কিন্তু এই যে দ্য সান হ্যাভিং রাইজেন, এই অংশটা, এই যে দ্য ফগ ডিসপার্সড, এই যে মূল বাক্যের অংশ সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব, এর সাথে কিন্তু সরাসরি এর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ বাক্যের গ্রামাটিক্যাল প্যাটার্নকে হ্যাম্পার না করেই কিন্তু এই পার্টিসিপলটা বসেছে। তাই এই ধরনের কনস্ট্রাকশনকে বলবো অ্যাবসলুট কনস্ট্রাকশন বা অ্যাবসলুট ফ্রেজ। আর অ্যাবসলুট ফ্রেজের শুরুতেই একটা নাউন থাকে, সেই নাউনটাকে বলা হয় নমিনেটিভ অ্যাবসলুট। চলো আর একটা এক্সাম্পল দেখি। দ্য ডে বিং ফাইন উই স্টার্টেড আওয়ার জার্নি, দিনটা ভালো হয় আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম, এটা 1 নাম্বার। দ্য ডে ওয়াজ ফাইন উই স্টার্টেড আওয়ার জার্নি 2 নাম্বার। সাবজেক্ট অবশ্যই আলাদা আলাদা আছে, তাই তো, একটাই দ্য ডে আর একটাই উই। তাই প্রথমে সংগঠিত কাজটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করব। প্রথম একটা শর্ত হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে, গেল। আর যেহেতু সাবজেক্ট আলাদা আলাদা, সেক্ষেত্রে আমরা ফ্রেজটা বানাবো কি করে বা পার্টিসিপলটা বানাবো কি করে? তাহলে অবশ্যই প্রথম কাজে নাউনটাকে বসাবো, সাবজেক্টটাকে বসালাম দ্য ডে। তারপরে দেখো এখানে শুধুমাত্র ওয়াজ আছে, আমি বললাম অ্যামিজার ওয়াজ ওয়াজ যদি শুধু থাকে তাহলে একটা বিং বসবে, তারপরে যা আছে বসে যাবে, তাই বসেছে। দেখো দ্য ডে বিং ফাইন, তারপরে কমা দিয়ে 2 নম্বর বাক্যটা অ্যাজ ইট ইজ বসবে। তাহলে এই কোশ্চেন নাম্বার, এই পয়েন্ট 3 আর পয়েন্ট 4-এর যদি আমি একটা কম্পারেটিভ স্টাডি করি, তাহলে আমরা কি দেখছি? দুটো ক্ষেত্রেই জয়েনিং হচ্ছে, দুটো ক্ষেত্রেই একটার পর একটা বাক্য দুটো সংগঠিত হয়েছে, কিন্তু তফাৎটা কোথায়? প্রথমটাতে আমরা দেখলাম 3 নম্বরে সাবজেক্ট কিন্তু এক, তাই ওই রকম প্রথমে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করানো হয়েছে, সিইং দ্য পুলিশ এরকম। আর যখন দেখবো সাবজেক্ট আলাদা আলাদা, তখন কিন্তু প্রথমে সংগঠিত কাজটা সাবজেক্টটা আমি বসাবো। এই যে দ্য ডেটা আগে হয়েছে ফাইন, বসানোর পরে একটা বিং বা হ্যাভিং কনস্ট্রাকশন বসবে, তারপরে যদি হ্যাভিং বসে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, বিং বসলে কিন্তু সেটা বসার দরকার নেই। এই হচ্ছে জয়নিং উইথ পার্টিসিপল। দেখো রুল নাম্বার 5, টু ট্রান্সফর্ম এ কমপ্লেক্স সেন্টেন্স ইনটু এ সিম্পল সেন্টেন্স। দেখো দুটো বাক্য জয়েন করে সিম্পল করতে গেলেও আমাদের পার্টিসিপল লেগেছে, প্রেজেন্ট পার্টিসিপল। আবার একটা জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্সকে কিন্তু সিম্পল করতেও আমাদের পার্টিসিপল লাগবে। দেখো ট্রান্সফর্ম এ কমপ্লেক্স সেন্টেন্স ইনটু, বলছে জটিল বাক্য থেকে সরল বাক্যে পরিণত করতে লাগে। অর্থাৎ বা আরও একটা কথা বলতে পারো, ইন প্লেস অফ অ্যাডভার্বিয়াল ক্লজ ইফ ইট ইজ ইন অ্যাক্টিভ ভয়েস। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলটা বসবে কোথায় জটিল বাক্য করার সময়? দেখবে আমরা সাধারণত যে অ্যাডভার্বিয়াল ক্লজে দেয়া থাকবে, সেই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে উঠিয়ে দিয়ে, এবং অ্যাডভার্বিয়াল ক্লজটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, সেই অ্যাডভার্বিয়াল ক্লজের লিঙ্কারটাকে হটিয়ে আমরা সেটাকে প্রেজেন্ট পার্টিসিপলে কনভার্ট করে লিখব। চলো এক্সাম্পলে দেখি। বলছে অ্যাজ দ্য লোড ওয়াজ হেভি দ্য ওল্ড ম্যান ক্যান নট ক্যারি ইট। যেহেতু লোডটা ভারী, তাই বুড়ো মানুষটা কিন্তু এটাকে বহন করতে পারছে না। তাহলে দেখো এইটা সাবঅর্ডিনেট অংশ, অ্যাজ দ্য লোড ইজ হেভি। তাহলে সাবঅর্ডিনেট অংশ এবং সাবঅর্ডিনেট অংশটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে আছে, তাই তো। এটা প্রথম অংশ সাবঅর্ডিনেট অংশ এবং অ্যাক্টিভে আছে। তাই আমরা কি করব, ওই অ্যাক্টিভের ওই পার্টিসিপলের যে লিঙ্কারটা, এই যে অ্যাসটা তো প্রথমে উঠেই যাবে, গেল। এরপরে কি হবে, আমরা এইভাবে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল বসাবো। দেখো দুটো কাজ কিন্তু, লোডটা ভারী
আর ওল্ড ম্যান এটা বহন করতে পারছে না। একটা বাক্য হলো দুটো অংশে, এটা 1 নম্বর অংশ, এটা 2 নম্বর অংশ পরপর হয়েছে, অবশ্যই কিন্তু দুটোরই সাবজেক্ট আলাদা আলাদা, একটাই দ্য লোড, একটাই দ্য ওল্ড ম্যান। তাই প্রথমে হওয়া কাজটিকে আমরা ওই অ্যাবসলিউট ফ্রেজে কনভার্ট করব, ঠিক আছে, বা যাকে বলছে তোমার অনেক সময় পারফেক্ট পার্টিসিপল। দেখো দ্য লোড বিং হেভি, তাই তো, যেহেতু দুটো সাবজেক্ট আলাদা আলাদা অ্যাবসলিউট ফ্রেজ হবে, আর অ্যাবসলিউট ফ্রেজ হওয়া মানে প্রথমে একটা নাউন বসবে, বসিয়েছি দ্য লোড, তারপরে হচ্ছে দেখো ইজ ছিল, আর কোনো ভার্ব ছিল না, তাই বিং হেভি, লোডটা ভারী হয়, কমা দিয়ে 2 নম্বর অংশটা অ্যাজ ইট ইজ বসে যাবে, দ্য ওল্ড ম্যান কান্ট ক্যারি ইট। ওকে, আর একটা এক্সাম্পল দেখানো হচ্ছে, দেখো অ্যাজ দ্য পুলিশ অ্যারাইভড, যেহেতু পুলিশ এসেছিল, দ্য মব ডিসপার্সড, জনতা ছত্রভঙ্গ হয়ে পড়েছিল, তাই তো, পুলিশ এসেছিল আর জনতা ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। তো তাহলে প্রথমে কোনটা হয়েছে, অবশ্যই 1 নাম্বার এটা হয়েছে, 2 নাম্বার এটা হয়েছে, এটা তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ, তাই তো। তাহলে দুটো অংশের একটার পর একটা হচ্ছে, সাবজেক্ট আলাদা আলাদা, একটাই দ্য পুলিশ, একটাই দ্য মব, তাহলে অবশ্যই সেই অ্যাবসলিউট ফ্রেজের সাহায্যে কিন্তু আমাদেরকে যুক্ত করতে হবে। তাহলে সেটা অ্যাবসলিউট ফ্রেজ যুক্ত করতে গেলেই প্রথমেই নাউনটা বসবে, বসেছে দ্য পুলিশ, তারপর একটা কি বসে, হ্যাভিং বা বিং কনস্ট্রাকশন, এখানে যেহেতু বি ভার্ব নেই তাই হ্যাভিং বসেছে, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসেছে, তাহলে এই টোটাল হয়ে গেল অ্যাবসলিউট ফ্রেজ বা প্রেজেন্ট পার্টিসিপলের গঠন হয়ে গেল, ভার্বের সাথে আইএনজি ফরম্যাট আছে, বা এই হ্যাভিং ফরম্যাটটাকে অনেকে পারফেক্ট পার্টিসিপলে বলছে, গেল। তাহলে এই অ্যাবসলিউট কনস্ট্রাকশন এলো, তারপরে সেকেন্ড বাক্যটা অ্যাজ ইট ইজ, দ্য মব ডিসপার্সড। তো এই হচ্ছে বিষয়। তাহলে এই যে 3, 4, 5 আমি দেখালাম, তোমরা একটা একটা করে এক্সাম্পল মনে রাখবে। 4-এর ক্ষেত্রে সিং দ্য পুলিশ দ্য থিপ র্যান অ্যাওয়ে, ওখানে দুটো কাজ হয়েছিল, দুটোরই সাবজেক্ট এক ছিল, পরপর হলো। আর এখানে যে 5 নম্বরে দেখলে, এখানে আমরা কনভার্ট করছি কমপ্লেক্স টু সিম্পল, এখানেও দুটো অংশ, দুটো অংশের সাবজেক্ট আলাদা আলাদা, সাবজেক্টের আলাদা আলাদা হওয়ায় আমরা অ্যাবসলিউট ফ্রেজের সাহায্যে কিন্তু জয়েন করছি, অর্থাৎ আগে নাউন, তারপরে হ্যাভিং বা বিং কনস্ট্রাকশন, আর হ্যাভিং হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফরম্যাট বসবে। ওকে, তাহলে এই ছিল অল অ্যাবাউট present participle and how we can use present participle. We can use present participle 5 নম্বরে যেটা দেখালাম, to convert a complex sentence into simple sentence, আর 4 নম্বর আর 3 নম্বরে যেটা দেখিয়েছি, to join two sentences into a simple sentence। সেখানে দুটো ক্যাটাগরি ছিল, একটাই সাবজেক্ট দুটোরই অংশের যদি এক থাকে তাহলে একরকমভাবে যুক্ত হবে, আর দুটো সাবজেক্ট যদি আলাদা আলাদা থাকে তাহলে আর এক রকমভাবে জুড়তে হবে। ওকে, দিস ওয়াজ অল অ্যাবাউট প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা এবার দেখব ইউজেস অফ পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলের দিয়ে কি করে আমরা ব্যবহার করছি। আমরা আগেই সংজ্ঞাতে দেখে নিয়েছি পাস্ট পার্টিসিপল কোনগুলো, ভার্বের সাথে ইডি ইএনটি যুক্ত ফর্ম, অর্থাৎ ভার্বের ভি3 ফর্ম বলতে যা বোঝায় এবং যা ইতিমধ্যে সমাপ্ত কাজকে সূচিত করে, অর্থাৎ অলরেডি ফিনিশড অ্যাকশনকে এটা কিন্তু নির্দেশ করে। ওকে, দেখো ইউজেস দিয়েছি, এক্সাম্পলস দিয়েছি। অ্যাজ এ ভার্ব প্রথমেই আমরা দেখব অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপলও ভার্ব হিসেবে ইউজ হয়েছে, পাস্ট পার্টিসিপলেরও ভার্ব হিসেবে ইউজ থাকবে, তাই তো। অ্যাজ এ ভার্ব দেখো বলছে ইন দ্য পারফেক্ট টেন্স, যখন আমরা পারফেক্ট টেন্সের ব্যবহার করব, সেই পারফেক্ট টেন্সের ব্যবহার করতে গেলে অবশ্যই আমাদেরকে কি হবে, সেই প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। দেখো হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট, উই হ্যাড ভিজিটেড দ্য তাজমহল, দুটো ক্ষেত্রেই কিন্তু এই যে আমাদের টেকেন আর ভিজিটেড, এই যে দুটো ভার্ব আমি ইউজ করলাম রেড কালারে, দুটোই কিন্তু পারফেক্ট টেন্সে থাকার জন্য এসছে ভার্বের ভি3 ফর্ম, এবং অবশ্যই দুটোই পাস্ট পার্টিসিপল। এ তো আমরা জানি পারফেক্ট টেন্স ইউজ করতে গেলে আমাদের পাস্ট পার্টিসিপল লাগে। এই পাস্ট পার্টিসিপল দুটো কেন তোমাদের দিয়েছি, অবশ্যই ভার্ব হিসাবে পাস্ট পার্টিসিপলের ব্যবহার দেখানোর জন্য, দুটো ক্ষেত্রেই দেখো ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আর কোথায় তোমার পাস্ট পার্টিসিপল লাগতে পারে, ইন দ্য প্যাসিভ ভয়েস। আমরা যখন প্যাসিভ ভয়েস ফর্ম করব তখন অবশ্যই তাতে পাস্ট পার্টিসিপল লাগবে। দেখো দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি, কাজটা আমাদের দ্বারা করা হয়েছে, তো দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি, কাজটা আমাদের দ্বারা করা হয়েছে, আর এই যে কাজটা আমরা করেছি, এই যে ডান,
ডান অবশ্যই তোমার ডু ডিড ডান, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম এবং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপলের ভার্ব হিসেবে ব্যবহার। তাহলে চলো অন্য ব্যবহারগুলো দেখি। দেখো 2 নাম্বার, অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, কারণ পার্টিসিপল মানেই অ্যাডজেক্টিভ। প্রি মডিফায়ার হিসেবেও ব্যবহৃত হতে পারে, পোস্ট মডিফায়ার হিসেবেও ব্যবহৃত হতে পারে। অলরেডি এক্সাম্পল দেখে নিয়েছো এই ধরনের। দেখো প্রি মডিফায়ার হিসেবে ইউজ, এ বার্ন চাইল্ড ড্রেডস দ্য ফায়ার, একটা পুড়ে যাওয়া শিশু আগুন দেখলে ভয় পায়। তাহলে এখানে পার্টিসিপল কোনটা? অবশ্যই লাল রঙের আন্ডারলাইন করা শব্দটি বার্নড। বার্নড কোথা থেকে এসছে? বার্ন এই ভার্বের সাথে টি যুক্ত হয়ে, অর্থাৎ ভার্বের সাথে টি যুক্ত হওয়া ফর্ম এবং কিসের কাজ করছে? অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করছে, কারণ এর পরে থাকা একটা নাউনের আগে এটা বসেছে, নাউনটা চাইল্ড, এবং নাউনটাকে ও কোয়ালিফাই করছে, কেমন শিশু? পুড়ে যাওয়া শিশু। তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ এবং প্রি মডিফায়ার, কারণ নাউনের আগে বসেছে। নেক্সট, উই ভিজিটেড এ হাউস ডেজার্টেড লং এগো, আমরা একটা বাড়ি ভ্রমণ করেছিলাম যেটা বহুদিন আগে পরিত্যক্ত, তাই তো? বহুদিন আগে পরিত্যক্ত বাড়ি, সেই যে বলা হচ্ছে যে দেখো ডেজার্টেড কোথা থেকে ফর্ম করা হয়েছে? ডেজার্ট মানে এটা মরুভূমি নয়, ডেজার্ট মানে পরিত্যাগ করা, ভার্ব তার সাথে ইডি যুক্ত হয়েছে, অর্থাৎ ভার্বের সাথে ইডি যুক্ত ফর্ম, অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করছে। কাকে কোয়ালিফাই করছে? হাউসটাকে। কেমন হাউস? যেটা বহুদিন আগে পরিত্যক্ত। হাউসটা নাউন, নাউনের পরে বসে এই পার্টিসিপল বসেছে বলে এটা পোস্ট মডিফায়ার, অর্থাৎ পাস্ট পার্টিসিপলও পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ হিসেবে বসে, প্রি মডিফায়ার হিসেবেও বসে এবং পোস্ট মডিফায়ার হিসেবেও বসে, এবং দুটো ক্ষেত্রেই আমরা দেখব একটা ফিনিশড অ্যাকশনকে সূচিত করে, অর্থাৎ কাজটা কিন্তু কমপ্লিট। ওকে, নেক্সট দেখো বলছে কমপ্লিমেন্ট হিসেবে। আমরা প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রেও দেখেছিলাম কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছিল তোমার সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ কখনো সাবজেক্টে থাকা নাউনের সম্পর্কে কিছু বলবে, কখনো অবজেক্টে থাকা নাউন বা প্রোনাউনের সম্পর্কে কিছু বলবে। দেখো আই বিকাম সারপ্রাইজড, আমি বিস্মিত হয়েছিলাম। তাহলে এই সারপ্রাইজটা অবশ্যই পাস্ট পার্টিসিপল, এবং ও কার সম্পর্কে বলছে? আই, এই সাবজেক্টের সম্পর্কে বলছে। কে সারপ্রাইজড? আই। বা ইট ইজ অলরেডি সার্কুলেটেড, সার্কুলেটেডটা অবশ্যই পাস্ট পার্টিসিপল। দেখো ভার্বের সাথে ইডি যুক্ত ফর্ম, ও কার সম্পর্কে তথ্য অ্যাড করছে? নাউন সম্পর্কে, ইট সম্পর্কে। অর্থাৎ আমরা দেখলাম ভার্বের সাথে ইডি যুক্ত ফর্ম পাস্ট পার্টিসিপল কখনো সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ সাবজেক্টের অর্থে নতুন মাত্রা যুক্ত করে। ওকে, এবার দেখো অবজেক্ট কমপ্লিমেন্ট, অবশ্যই আবার অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু বসতে পারে। দ্য জেনারেল কেপ্ট হিজ সোলজার্স এনকারেজড, সৈন্যাধ্যক্ষ তার সৈন্যদের উৎসাহিত কিন্তু রেখে ছিল। তাহলে এই এনকারেজটা কিন্তু পাস্ট পার্টিসিপল, এনকারেজের সাথে ইডি যুক্ত হয়েছে, এবং এ অবজেক্টে থাকা নাউনের সম্পর্কে বলছে। জেনারেল কেপ্ট হিজ সোলজার্স এনকারেজড, কোন সৈন্যগুলোকে কি রাখবেন? না সৈন্যগুলোকে উৎসাহিত রাখবেন। পাস্ট পার্টিসিপল এবং অবজেক্টের অর্থে নতুন মাত্রা যুক্ত করছে, অর্থাৎ অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। মিনা হ্যাড হার শুজ মেন্ডেড, মিনা তার জুতোগুলোকে সারিয়েছিল। এই মেন্ডেডটা অবশ্যই পাস্ট পার্টিসিপল, মেন্ডের সাথে ইডি যুক্ত করা হয়েছে, এবং এই বাক্যের অবজেক্টে থাকা নাউনটাকে কোয়ালিফাই করছে বা নাউনের সম্পর্কে তথ্য অ্যাড করছে। তার জুতোগুলোকে মেন্ড করেছে, জুতোটা অবজেক্টে আছে, তাই এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার। চলো নেক্সট ইউজ দেখি। এখানেও 4 নাম্বার আছে, 5 নাম্বার আছে। দেখো সেই জয়েন বা কনভার্সনের কোশ্চেন আছে। 4 নম্বরে বলছে টু জয়েন সেন্টেন্সেস when one action is done after another by same subject, the first verb is changed into past participle if it is in passive voice। আমরা 4 দাগে প্রেজেন্ট পার্টিসিপলও দেখেছিলাম, এখানেও তাই দেখছি যে দুটো অ্যাকশনকে আমরা জুড়বো, যে দুটো অ্যাকশন একই সাবজেক্ট কিন্তু করবে, তাহলে প্রথমে করা কাজটা অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে। কেন? কারণ প্রথমে যে কাজটা হচ্ছে সেটা প্যাসিভ ভয়েসে থাকবে। প্রেজেন্ট পার্টিসিপলে অ্যাক্টিভ ভয়েসে ছিল, পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে থাকবে। দেখো এক্সাম্পল দিলেই বুঝতে পারবে যে দেখানো হয়েছে। আগে বাক্য দুটোকে দেখায়। হি ওয়াজ এনকারেজড, হি কন্টিনিউড হিজ স্টাডি, সে উৎসাহিত হয়েছিল, সে তার পড়া চালিয়েছিল। হি ওয়াজ এনকারেজড, একটা শব্দ উড়ে গিয়েছে,
হি ওয়াজ এনকারেজড বাই হিজ টিচার্স আর হি কন্টিনিউড হিজ স্টাডিজ। এখানেও দুটো কাজ হয়েছে, এটা 1 নম্বরে হয়েছে, এটা 2 নম্বরে হয়েছে, তাই তো? এইবার প্রথমে যে কাজটি হয়েছে হি ওয়াজ এনকারেজড বাই হিজ টিচার্স, সেটা পাস্ট অবশ্যই পার্টিসিপল হবে এবং ওটা কোন ভয়েসে আছে দেখো, হি ওয়াজ এনকারেজড বাই হিজ টিচার্স অবশ্যই প্যাসিভ ভয়েসে আছে। যেহেতু প্যাসিভ ভয়েসে আছে তাই আমরা পাস্ট পার্টিসিপল করব, সেটাই করা হয়েছে। দেখো এনকারেজড বাই হিজ টিচার্স, তার শিক্ষকদের দ্বারা অনুপ্রাণিত হয়ে হি কন্টিনিউড হিজ স্টাডি, সে তার পড়া চালিয়েছিল, তাই তো? তাহলে এই হচ্ছে বিষয়। আর তোমার অবশ্যই পাস্ট পার্টিসিপল, এবং প্রথমে হওয়া কাজটিকেই তোমার পাস্ট পার্টিসিপল করেছে, ওটা প্যাসিভে আছে তার। ওকে, আর একটা এক্সাম্পল দেখো, দেখো দ্য টিচার ওয়াজ প্লিজড উইথ দ্য বয়, টিচার তোমার খুশি হয়েছিল ছেলেটার ওপর, এটা 1 নম্বরে হয়েছে। আর হি রিওয়ার্ডেড হিম, তিনি তাকে পুরস্কৃত করেছিলেন, অবশ্যই 2 নম্বরে হয়েছে। দুটো ক্ষেত্রে সাবজেক্ট আলাদা আলাদা, তাই তো? এটা টিচার আর এটা হচ্ছে, না দুটো ক্ষেত্রে সাবজেক্ট এক, বলা ভুল হয়েছে, হি মানে সেই টিচার। তাহলে আমরা দেখছি দুটো কাজ হয়েছে 1 নম্বরে 2 নম্বরে পরপর, দুটোরই সাবজেক্ট একই, তাই তো? তাহলে কি প্রথম বাক্যটার অবশ্যই পার্টিসিপল হবে, এই যে দ্য টিচার ওয়াজ প্লিজড উইথ দ্য বয়, কিন্তু যেহেতু এটা প্যাসিভে আছে তাই পাস্ট পার্টিসিপল হবে, তাই করেছি দেখো বিং প্লিজড উইথ দ্য বয়, অ্যাবসলিউট কনস্ট্রাকশনে পাস্ট পার্টিসিপল বসেছে, যে ছেলেটার দ্বারা সন্তুষ্ট হইয়া দ্য টিচার রিওয়ার্ডেড হিম। বাক্যটা সিম্পলে হলো, বাক্যে কিন্তু অ্যাবসলিউট প্রেজেন্ট নিয়মও প্রযোজ্য হলো। আর 5 নম্বরে কি বলছে? 5 নম্বরে বলছে জটিল বাক্য থেকে টু ট্রান্সফর্ম এ কমপ্লেক্স সেন্টেন্স ইনটু আ সিম্পল সেন্টেন্স। অর্থাৎ পাস্ট পার্টিসিপলের বা পার্টিসিপলের ব্যবহার আমরা দেখব যে একটা জটিল বাক্য থেকে একটা সিম্পল সেন্টেন্সে আমরা কনভার্ট করতে পারি। ইন প্লেস, তখন আমরা কি করব? ইন প্লেস অফ অ্যাডভার্বিয়াল ক্লজ ইফ ইট ইজ ইন প্যাসিভ ভয়েস, তাহলে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের বদলে বসাবো যদি এটা প্যাসিভ ভয়েসে থাকে, তাই তো? তাহলে মোদ্দা কথা বলতে গেলে আমাদের জটিল বাক্য দেবে, মানে কি দুটো অ্যাকশন আছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। যদি আমরা সাবঅর্ডিনেট ক্লজটা দেখি প্যাসিভে আছে তাহলে অবশ্যই এটা পাস্ট পার্টিসিপল হবে, তাই হয়েছে। দেখো দেখো অ্যাজ হি ওয়াজ ডিসিভড বাই হিজ ফ্রেন্ডস, এটা 1 নম্বরে হয়েছে, যেহেতু সে তার বন্ধুদের দ্বারা প্রতারিত হয়েছিল। হি লস্ট অল হোপস, সে সব আশা ত্যাগ করেছিল। দেখো একটা বাক্যে দুটো পার্ট আছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। যেহেতু সাবঅর্ডিনেট ক্লজটা আগে হয়েছে এবং দুটোকেই কিন্তু একই সাবজেক্ট কাজ করছে, এখানেও হি এখানেও হি, তাই অ্যাজ হি ওয়াজ ডিসিভড বাই হিজ ফ্রেন্ডস, এই সময় তোমার যেহেতু সে বন্ধুদের দ্বারা প্রতারিত হয়েছে, তাই তো? এটা আগে হয়েছে, এটা পার্টিসিপল হবে, অ্যাডভার্বিয়াল ক্লজের বদলে কিন্তু বসিয়ে দিয়েছে, তাই তো? কিভাবে দেখো, ডিসিভড বাই হিজ ফ্রেন্ডস বা বিইং ডিসিভড বাই হিজ ফ্রেন্ডস, এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। বিইং ডিসিভড বাই হিজ ফ্রেন্ডস হি লস্ট অল হোপস, সে সব আশা ত্যাগ করেছিল। অর্থাৎ দেখো ওই 3, 4, 5 প্রেজেন্ট পার্টিসিপলও ছিল, পাস্ট পার্টিসিপলও আছে। 5 নম্বর আমরা কি দেখলাম? যখন কমপ্লেক্স সেন্টেন্স টু সিম্পল সেন্টেন্স করব অতি অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার হওয়া উচিত, তাই তো? আর যেহেতু প্রথমে যেটা হচ্ছে সেটা পার্টিসিপল হবে, কি পার্টিসিপল হবে? কারণ ওটা প্যাসিভ ভয়েসে বাক্যটা আছে, তাই ওটাকে পাস্ট পার্টিসিপল করতে হচ্ছে। ডিসিভড বাই হিজ ফ্রেন্ডস বা বিইং ডিসিভড বাই হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের দ্বারা প্রতারিত হয়ে হি লস্ট অল হোপস। ওকে, চলো নেক্সট দেখো। তাহলে এই ছিল কিন্তু তোমার প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের আলোচনা। এবার পার্টিসিপল দ্বারা আমাদের জয়েন করব কি করে অলরেডি আলোচনা করেছি দুটোর মধ্যে, তাও তোমাদের জন্য আরও কিছু এক্সাম্পল এনেছি এবং খুব লজিক্যালি খুব অল্প স্পেসের মধ্যে একটু বোঝানোর চেষ্টা করেছি। দেখো বলছে দুটি কাজের মধ্যে যেটি বেশি আগে হবে সেটিকে আমরা পার্টিসিপল করব। দুটো বাক্য যখন তোমাদের, এটা জয়েনিং দেখানো হচ্ছে, জয়েন করতে দেবে, আমরা দেখেই নেব যে দুটো বাক্যে কোনটা আগে হয়েছে আর কোনটি পরে হয়েছে। যেটি আগে হবে সেটির অবশ্যই পার্টিসিপল হবে। এবার দেখতে হবে কোন ভয়েসে আছে, সেই বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হবে, প্যাসিভ ভয়েসে থাকলে পাস্ট পার্টিসিপল হবে, তাই তো? দেখো এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে। আর যদি শুধু বি থাকে তাহলে
বিইং এর বি এর পার্টিসিপল হবে বিইং। দেখো হি স এ গার্ল, সে একটা মেয়েকে দেখেছিল, শি ওয়াজ ড্যান্সিং অন দ্য রোপ। তাহলে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে? এইটা আগে হয়েছে, এইটা পরে হয়েছে, তাই তো। আগে নাচছিল, পরে মেয়েটাকে পুরস্কৃত করেছে। তাহলে আমি বুঝে গেছি 1 নম্বরে যেটা আছে অবশ্যই সেটারই তোমার পার্টিসিপল হবে, একদম কোনো সন্দেহ নেই। তাহলে এবার কোন পার্টিসিপল হবে? দেখো এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, তাই প্রেজেন্ট পার্টিসিপল হবে, অর্থাৎ ড্যান্সিং অন দ্য রোপ থেকে ড্যান্সিং কথাটা বেরিয়ে আসবে। এইবার ড্যান্সিং কথা বেরিয়ে আসলেও সে কিন্তু নাউনের পেছনে বসবি, এবং নাউনের পেছনে বসেছে। এবার কিভাবে বসবে, অনেকগুলো কায়দা তোমাদের শেখানো হয়েছে, কোনো একটা কায়দায় বসবে। এখানে দেখো অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসেছে, হি স এ গার্ল ড্যান্সিং অন দ্য রোপ। তাহলে এই ড্যান্সিং অন দ্য রোপ অবশ্যই গার্ল এই অবজেক্টটাকে কোয়ালিফাই করছে বা অবজেক্টের সম্পর্কে তথ্য অ্যাড করছে। পরের এক্সাম্পলটা দেখো, আই ফিনিশ দ্য সাম, আই ওয়েন্ট টু স্লিপ। আমি অঙ্কটা শেষ করেছিলাম, আমি ঘুমাতে গিয়েছিলাম। ওকে, দেখো আগে এই 1 নম্বরে এটা হয়েছে, 2 নম্বরে এটা হয়েছে, প্লাস পয়েন্ট কি দুটোরই সাবজেক্ট এক, একটার পর একটা কাজ হয়েছে, দুটো সাবজেক্ট এক, তাই প্রথমে যেটা হয়েছে সেটার অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে, তাই করেছি। এবং দেখো অ্যাক্টিভ ভয়েসে আছে ফিনিশড, তাই সরাসরি আইনজি জুড়ে দিয়েছি। ফিনিশিং দ্য সাম, আই ওয়েন্ট টু স্লিপ, অঙ্ক করিয়া আমি ঘুমাতে যাব। কেউ কেউ আগেকার দিনে যেমন লেখা হতো এই ধরনের ক্ষেত্রে হ্যাভিং ফিনিশড দ্য সাম, অঙ্ক শেষ করিয়া, আই ওয়েন্ট টু স্লিপ, এইভাবে পারফেক্ট পার্টিসিপল দিয়েও কিন্তু লিখতো। এখন আর তা লেখানো হয় না, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেওয়া হয়। দেখো 3 নম্বর এক্সাম্পল, শি ওয়াজ ডেসার্টেড বাই হার প্যারেন্টস। 1 নম্বর, শি টুক টু বেকিং, সে ভিক্ষা শুরু করেছিল, তাই তো। দুটো কাজ হয়েছে, একটার পর একটা হয়েছে, দুটোরই সাবজেক্ট এক, শি। তাহলে অবশ্যই প্রথমে যেটা হয়েছে শি ওয়াজ ডেসার্টেড বাই হার প্যারেন্টস, এটার পার্টিসিপল হবে। দেখো ডেজার্টেড বাই হার প্যারেন্টস অথবা বিং ডেজার্টেড বাই হার প্যারেন্টস, এই হচ্ছে তোমার এই বিং ডেজার্টেড বা শুধু ডেজার্টেড, এটাই কিন্তু পার্টিসিপল। এবং দুটো কাজ হয়েছে, একটার পর একটা হয়েছে, দুটোটি সাবজেক্ট এক, সেই জন্য কিন্তু এইভাবে আমরা জুড়তে পারলাম। যেহেতু প্যাসিভে আছে তাই এটাকে পাস্ট পার্টিসিপল দিয়ে জুড়লাম, আগেরটা অ্যাক্টিভে ছিল। আর একটা এক্সাম্পল দেখে নাও, দেখো ইট ওয়াজ এ ডে অফ স্ট্রাইক, এটা ছুটির দিন ছিল, উই প্লেড অল ডে, আমরা সারাদিন খেলেছিলাম। 1 নম্বর বাক্য, 2 নম্বর বাক্য, দুটো সাবজেক্ট আলাদা আলাদা। তাহলে আমরা বুঝে গিয়েছি অবশ্যই দুটো সাবজেক্ট আলাদা আলাদা হলে আমাদের অ্যাবসলিউট কনস্ট্রাকশনে যে ওই তোমার লিখতে হবে, তাই করা হয়েছে। দেখো প্রথমেই আমরা সাবজেক্টটা বসাবো, অ্যাবসলিউট ফ্রেজে বসাতে গেলি, তাই বসেছি। দেখো ইট ওয়াজ এ ডে অফ স্ট্রাইক, এই প্রথমে ইট বসিয়েছি, তারপরে যেহেতু শুধুমাত্র ভার্ব হিসেবে ওয়াজ আছে তাই বিইং হবে, ইট বিইং এ ডে অফ স্ট্রাইক, এটা ছুটির দিন হওয়ায় উই প্লেড অল ডে। আর এই এক্সাম্পলটা দেখো, দ্য সানসেট দ্য ডার্কনেস ফেল ওভার দ্য আর্থ, 1 নম্বর, এটা 2 নম্বর, দুটোরই সাবজেক্ট আলাদা আলাদা। তাহলে প্রথমে যেটা হয়েছে দ্য সান সেট, এটারই কিন্তু আমাদেরকে পার্টিসিপল করতে হবে, যেহেতু প্যাসিভে নেই অ্যাক্টিভে আছে তাই প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে আগে নাউনটাকে বসিয়ে দেবো দ্য সান, তারপর একটা হ্যাভিং বা যদি শুধু ওখানে বিভাগ থাকতো তাহলে বিইং কনস্ট্রাকশন আসতো, তাই করেছে দ্য সান হ্যাভিং সেট, সূর্য অস্ত গেলে দ্য ডার্কনেস ফেল অন দ্য আর্থ, পৃথিবীতে অন্ধকার নেমে এসেছিল। দ্বিতীয় বাক্যটা অ্যাজ ইট ইজ বসবে। তাহলে এই সংক্ষেপে কিন্তু নিয়মের পরে কতগুলো এক্সাম্পল দেখিয়ে পার্টিসিপল দ্বারা কিভাবে জয়েন করব সেটা দেখানো হলো। নেক্সট, শর্টেনিং উইথ পার্টিসিপল, জয়েনিং হলে তার শর্টেনিং হবে। ওকে, দেখো শর্টেনিং এর ক্ষেত্রে কি পাবে, শর্টেনিং এর ক্ষেত্রে আমরা সাবঅর্ডিনেট ক্লজ পাবো। সাবঅর্ডিনেট ক্লজটাকে অবশ্যই আমাদেরকে সাবঅর্ডিনেট ক্লজটাকে তোমার ছোট করব। সাবঅর্ডিনেট ক্লজটা ছোট করা মানে লিঙ্কার যেটা হু হুইচ ওয়েন এসব আছে সেটা উড়ে যাবে, ভার্বটাও উড়ে যাবে। এরপর অ্যাক্টিভ ভয়েসে থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হবে, প্যাসিভ ভয়েসে থাকলে পাস্ট পার্টিসিপল হবে। সঠিক নাউন বেছে তার আগে বা পরে প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার হিসেবে বসাতে হবে। আই স এ বয় হু ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড, তাহলে এই যে হু ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড এইটা হচ্ছে তোমার প্রেজেন্ট তোমার সাবঅর্ডিনেট ক্লজ, তাই তো।
সাবঅর্ডিনেট ক্লজটাকে ছোট করতে হবে। এই লিঙ্ক আর হু উঠে যাবে ন্যাচারালি, আর এই ওয়াজ রানিং থেকে ওয়াজ উঠে যে এই ভার্বের সাথে আইনজি যুক্ত ফর্ম হবে রানিং। ও কার সম্পর্কে তথ্য অ্যাড করেছে দেখো, আই স এ বয় রানিং ইন দ্য ফিল্ড। এই রানিং কিন্তু আগের বাক্যে নাউনকে কোয়ালিফাই করছে বা নাউনের সম্পর্কে কিন্তু তথ্য দিচ্ছে, এবং এইভাবে কিন্তু আমরা এটাকে ছোট করে একটা অ্যাডজেক্টিভাল ফ্রেজে কনভার্ট করলাম। দেখো আর একটা পাস্ট পার্টিসিপেলের শর্টেনিং হচ্ছে গ্লাসেস হুইচ আর ব্রোকেন। সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হুইচ আর ব্রোকেন ক্যান নট বি জয়েন্ট। এই হুইচ আর ব্রোকেন এখান থেকে কিন্তু আমাদেরকে ছোট করতে গেলে অবশ্যই হুইচটাকে বাদ দিতে হবে একটা। এইবার তোমার ওখান থেকে বুঝতেই পারছো যেহেতু প্যাসিভে আছে হুইচ আর ব্রোকেন, ওখান থেকে পাস্ট পার্টিসিপল তৈরি হবেই, তাই তো? অর্থাৎ ব্রোকেন কথাটা কিন্তু বেরিয়ে আসবে। আগে গ্লাস এই নাউন আসছে, যেহেতু একটাই শব্দ ব্রোকেন তাই প্রি মডিফায়ারে বসে গেছে। ব্রোকেন গ্লাসেস ক্যান নট বি জয়েন্ট। আর মাথায় রাখবি ব্রোকেন এই শব্দটার সাথে যদি আর কিছু শব্দ জুড়ে থাকতো তাহলে একবারে কিন্তু বসানো যেত না। তাহলে এই ছিল shortening with participle. Hope students you have enjoyed my video, and if you have any difficulty in understanding, hope you will comment in the comment box and ask me question. I will give you the answer. আর সবাই মন দিয়ে দেখো, আর মাথায় রাখবে পার্টিসিপল কাকে বলে, কয় প্রকার ও কি কি, এই ধরনের কোশ্চেন আসবে না। তোমাদেরকে হয় কনভার্ট করতে দেবে ফ্রম কমপ্লেক্স টু সিম্পল, অথবা জয়েন ইনটু সিম্পল। এই দুটো ক্ষেত্রে বিশেষ করে 3, 4, 5 যে এক্সাম্পলগুলো দেখিয়েছি ওগুলো দেখলে কিন্তু সবই করতে পারবে। সো স্টুডেন্টস, থ্যাংক ইউ টু অল for seeing the video till the last.